বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ ও আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা, সভাপতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমি সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএইচএমএস, ঢাকা। আমি আজকে আলোচনা করব মুখ মারি ও জিহ্বায় ক্ষত রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। ক্ষত মানে ঘা, মুখে মারিতে জিহ্বায় যে ঘা, এই ঘা নিরসনের জন্য হোমিওপ্যাথির চিকিৎসা। মুখের ক্ষত, মুখ অপরিষ্কার রাখা, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য, পারদ সেবন ও উপদংশজনিত কারণে এই রোগ জন্মে। আমরা হোমিওপ্যাথি ডাক্তার ভাইরা প্রায়ই দেখা যায় যে বোরাক্স ও মারছল এই দুইটি ওষুধই ব্যবহার করি বেশিরভাগ, আর ফলাফল খুব ভালো হয়। বোরাক্স এবং মারছল একটি শ্রেষ্ঠ ওষুধ এই গালে গায়ে, মুখে গায়ে, মাড়িতে ক্ষত, জিহ্বায় ক্ষত, এই দুইটি বাছাইকৃত দুটি ওষুধ, বোরাক্স ও মারছল। তারপর শুধু খালি বোরাক্স ও মারছল দিয়ে তো চিকিৎসা করা যাবে না। যদি পারদ অপব্যবহারের কারণে যদি এ রোগ হয়ে থাকে তাহলে কার্বোবেস একটি গুরুত্বপূর্ণ ওষুধ। তারপরে যদি উপধ্বংসজনিত কারণ হইয়া থাকে তাহলে এসিটনাইট, নেট্টামিউর, আর্সেনিক, অ্যান্টিমটার, অরাম মেটালিকাম ও সালফার, এই ওষুধগুলা শ্রেষ্ঠ। শক্তি, নিম্ন শক্তি, এই সমস্ত রোগে উচ্চ শক্তি ব্যবহার করা যাবে না। তারপরে এই রোগটা হয়েছে কি ধীরে ধীরে অগ্রসর হয়। রোগী প্রথমে শারীরিক ও মানসিক দুর্বলতা অনুভব করে, ইহার পরই জিহ্বায় ক্ষত দেখা যায়। তারপরে প্রচুর পরিমাণে তরল দাস্ত হইতে থাকে। যদি কোনো পুরাতন হোমিওপ্যাথিক ডাক্তার দ্বারা চিকিৎসা করায় তা তো ভালো, যদি তা না করে তাহলে কয়েক মাসের মধ্যে এই দাস্ত উদারময় পরিণত হয়ে যায়। তখন বারবার তরল ফেনাযুক্ত বর্ণহীন দুর্গন্ধমল নির্গিত হইতে থাকে। এর সাথে অতিরিক্ত পেট ফাঁপাও থাকে। তখন এই জিহ্বায় ক্ষত ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। জিহ্বা লাল বর্ণ ধারণ করে, জিহ্বায় ফেনা, তারপরে কিছু খাইতে পারে না। এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে রোগী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এখন লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক যে ওষুধগুলা বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি, লক্ষণ অনুসারে মারছল, বেলেডোনা, ফসফরাস, হিপারসাল, সাইলেশিয়া, বোরাক্স, কার্বোবেস, এসিড নাইট্রিকাম, আর্সেনিক, অ্যান্টিমক্রুড, অরাম মেটালিকাম, সালফার, এই সমস্ত ওষুধ নিম্ন শক্তি খুব ভালো কাজ করে। তারপরে বায়োকেমিক কিছু ওষুধ আছে, যেমন ক্যালিফস, ক্যালিসাল, ক্যালকেরিয়া সাল, নেট্টামিউর, সাইলেশিয়া ইত্যাদি ওষুধগুলা ভালো কাজ করে। শক্তি, নিম্ন শক্তি, এই সমস্ত রোগে আগে উচ্চ শক্তি দিবেন না, নিম্ন শক্তি, যাতে নিম্ন শক্তির কাজ হলো খুব দ্রুত কাজ করা। আর এই সমস্ত গালে গায়ের ব্যাপার আগে যদি উচ্চ শক্তি দিয়ে থাকে তা কাজ করতে করতে রোগীর কাম সারা। যাই হোক, কবিরাজি কিছু ওষুধ আছে আমি আপনাদের বলে দিচ্ছি। আগে তো আসলে ডাক্তারের কাছে তেমন একটা যাইতো না, কবিরাজি ওষুধই খাইতো। ওষুধের গুণাগুণ তো আর, গাছের গুণাগুণ তো আর কমে নাই। যাই হোক, কবিরাজি মতে আপনারা চিনেন দণ্ডখোলস গাছ, চিনেন। এই দণ্ডখোলস গাছের আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। কেউ কয় ঘোল ঘষে, কেউ কয় দনপুষ্পী, কেউ কয় দণ্ডখোলস। গাছটা 1 হাত পরিমাণ লম্বা হয়, তার ফুলগুলো খয়ের মতো সাদা সাদা ফুল। এই দণ্ডকলসের ফুল যদি পুরাতন ঘির মাধ্যমে আগুনে গরম করে যদি গালে গা বা জিহ্বা গা, এই আক্রান্ত স্থানে যদি লাগানো হয় খুব দ্রুত উপশম হয়। তারপর আপনার গাঁদা গাছ চিনেন, গাঁদা ফুল গাছ চিনেন। ওই গাঁদা পাতার রস যদি, গাঁদা পাতা থেতো করে রস করে যদি কুলকুচো করেন তাহলেও যথেষ্ট উপকার পাবেন। এখন আসেন আনুষঙ্গিক চিকিৎসা। ভালো মধু, সামান্য বড়ি বা
ভালো মধু যদি ভালো খই সোহাগা চিনেন, আগুনের মধ্যে দিলে ফুটে খইয়ের মতো হয়, সাদা সাদা সোহাগার খই। যদি ভালো মধু সোহাগার খই দিয়ে যদি বা সামান্য বরিক অ্যাসিড দিয়ে যদি হয় সোহাগার খই আর না হয় বরিক অ্যাসিড, যদি ভালো মধুর সাথে মিশ্রিত করে লাগানো যায় আক্রান্ত স্থানে, তাহলে যথেষ্ট উপকার পাবেন। তারপরেও আছে, যদি আখের গুড় আপনারা চিনেন, গ্রাম্য অঞ্চলে ঝোলা গুড় পাওয়া যায়, মানে আখের রসালো গুড়, যেগুলা রসালো গুড়, ঝোলা গুড় আর কি। এই আখের গুড় যদি হাতের আঙ্গুলে মাথায় নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে দেওয়া যায়, যথেষ্ট উপকার পাবেন। তারপরে ওষুধ আছে, ফিটকারি আছে, আপনারা চিনেন। ফিটকারি যদি পানির মধ্যে কয়েকবার ডুবিয়ে, অথবা যাই হোক পানির মধ্যে না ডুবিয়ে হইলে হবে, যদি গুঁড়ো করে পানির মধ্যে ছিটিয়ে দিয়ে পানি যদি ভালো করে আলোড়ন করে মিশ্রিত করে যদি কুলকুচো করতে পারে, তা উপকার হবে। আর যদি বরিক অ্যাসিড পানির মধ্যে মিশাইয়া যদি কুলকুচো করা যায়, তাও উপকার পাবে। আর একটা ওষুধ আছে সেন্টোনাইন। সেন্টোনাইন ওষুধটা সাধারণত আমরা কৃমির জন্য বেশিরভাগ ব্যবহার করে থাকি। এই সেন্টোনাইন ওষুধ যদি আপনারা সেবন করেন আর টাটকা বেল যদি খান, তাহলে যথেষ্ট উপকার পাবেন। আর যদি মাড়িতে ফোড়া ওঠে, মাড়িতে ফোড়ার জন্য আপনারা ডুমুর গাছ চিনেন হয়তো। এই ডুমুরের লটকনের মতো এরকম গোটা গোটা হয় ডুমুর। এই ডুমুর গাছ, এই ডুমুর গুলো ভালো করে থেতো করে আগুনে গরম করে যদি আক্রান্ত স্থানে লাগান, তারপরে যথেষ্ট উপকার পাবেন। আর এই সমস্ত রোগীদের পথ্য কি কি খাবেন? তরল খাবার, বেশিরভাগই তরল খাবার খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু গালে গা বা মুখে গা। তারপরে দুধ ও ঘি খুব উপকারী। আর অপথ্য কি খাবেন না? অধিক মশলাযুক্ত খাবার খাবেন না, তার অতিরিক্ত মরিচ খাবেন না, মাংস, ডিম, কলাইয়ের ডাল, নারিকেল, পুঁই শাক, টক দ্রব্য এগুলো খাবেন না। তাহলে আপনাদের ওষুধের পাশাপাশি যদি এই জাতীয় জিনিসও খান, তাহলে রোগ সারতে দেরি হবে। এটা হচ্ছে কুপথ্য। যাই হোক, আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে আমাকে পাশে রাখবেন। আমাকে লাইক কমেন্ট করে পাশে রাখবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।